আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি অমলেন্দু বিশ্বাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, সরকারি MM কলেজ যশোর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের উপর লেকচার প্রদান করতে যাচ্ছি। প্রোগ্রামের নাম BSc সম্মান চতুর্থ বর্ষ। কোর্সের নাম সলিড স্টেট ফিজিক্স 2, কোর্স কোড 242703। আজকে লেকচার নম্বর 8। লেকচারের শিরোনাম হচ্ছে পরাবৈদ্যুতিক বৈশিষ্ট্যাবলী এবং অর্ধপরিবাহী। সলিড স্টেট ফিজিক্স 2, ডাইইলেকট্রিক প্রপার্টিজ অ্যান্ড সেমিকন্ডাক্টরস। ডাইইলেকট্রিক প্রপার্টিজ নিয়ে আমরা ইতিপূর্বে দুটো আলোচনা করেছি। এই ডাইইলেকট্রিক প্রপার্টিজের মোটামুটি মূল বিষয়গুলো আলোচনা হয়ে গেছে। এখন আমরা অল্প কিছু আলোচনা আছে এইটা থেকে, আর এর পরবর্তীতে সেমিকন্ডাক্টর নিয়ে দীর্ঘ আলোচনা। এখানে একটা প্রশ্ন আসতে পারে, এর আগের অনুচ্ছেদে এরকম একটা নির্দেশনা ছিল, জটিল পরাবৈদ্যুতিক কনস্ট্যান্টের জন্য বিরামকাল ব্যাখ্যা করো এবং ডিবাই সমীকরণ থেকে শক্তির সর্বোচ্চ অপচয় রাশি নির্ণয় করো। এগুলো প্রশ্ন হিসেবে আসতে পারে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অল্প মার্কের জন্য। বিরামকাল বা সনাতন কাল, রিল্যাক্সেশন টাইম। দীর্ঘ সময়ব্যাপী কোনো পরাবিদ্যুতে স্থির তড়িৎক্ষেত্র প্রয়োগ করলে পোলারায়নের দ্বিমেরু উপাংশ PD এর সম্পৃক্ত মান PDS এ পৌঁছায়। ধরা যাক PD রাশিটি সময়ের অপেক্ষক এবং সুইচ বন্ধ করার T সময় পর PDT = PDS × 1 - e⁻⁻ T/τ, যেখানে টাও হলো বিরামকাল। এই সমীকরণে টাও = T বসালে আমরা পাই PDT = PDS 1 - e⁻⁻1। এইটা করলে দাঁড়াচ্ছে 0.6322 PDS। অতএব যে সময়ে পোলারায়নের দ্বিমেরু উপাংশের মান তার সম্পৃক্ত মানের 0.6322 অংশে বা 63.22% পরিণত হয় তাকে বিরামকাল বা সনাতন কাল বলে, রিল্যাক্সেশন টাইম। এরপরে এটা শক্তির সর্বোচ্চ ক্ষয়। এটাও ট্যাগ কোশ্চেন হিসেবে প্রায়শই পরীক্ষাতে আসে। ম্যাক্সিমাম লস অফ এনার্জি। দ্বিতীয় ডিবাই সমীকরণ দুটো সমীকরণ ছিল। এর মধ্যে দ্বিতীয় ডিবাই সমীকরণ ε∬ = εs - εE × ω τ/1 + ω²τ²। এই সমীকরণে ω = 1/τ বসিয়ে ε∬ এর সর্বাধিক মান পাওয়া যায়। ε∬ = εs - εE/2। W = ω∫E⁻² ω is a function of omega। এটা ইতিপূর্বে এইগুলো ড্রাইভ করা হয়েছে। সমীকরণে এই মান বসিয়ে শক্তির সর্বাধিক অপচয়ের রাশি পাই W max বা ম্যাক্সিমাম = E⁻² ω/2 × εs - εE। এর পরবর্তীতে ডাইইলেকট্রিকের জন্য আমরা লাস্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসের পিজো, পাইরো এবং ফেরো ইলেকট্রিক বৈশিষ্ট্য। এ থেকে তোমাদের ম্যাথমেটিক্যাল রিলেশন অর্থাৎ ডেরাইভেশন তেমন কিছু পরীক্ষা আসে না। কিছু আলোচনা পিজো, পাইরো, ফেরো ইলেকট্রিক পদার্থ কি কেমন, এইগুলো কিছু
শর্ট কোশ্চেন হিসেবে আসে। তা সেজন্য আমরা এটা আলোচনা করছি। যে আলোচনা করছি এর থেকে তোমরা ইচ্ছে করলে পরে এই যে এর ডেফিনিশান সহ এর মধ্যকার পার্থক্যগুলো পেতে পারো। তবে এই পদার্থের মধ্যে পিজো ইলেকট্রিক পদার্থটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ব্যবহারিক ক্ষেত্রে, সেটা আমি পরে বলছি। একটা পদার্থ পিজো ইলেকট্রিক, পাইরো ইলেকট্রিক অথবা ফেরো ইলেকট্রিক হতে পারে যদি তার কেলাসবৎ প্রতিসাম্য সহজাতরূপে অপ্রতিসাম্য হয়, অর্থাৎ যদি এর উৎক্রম কেন্দ্রের ঘাটতি থাকে। আসলে আমরা ক্রিস্টাল স্ট্রাকচারে এই ক্লাসে বিভিন্ন রকম প্রতিসাম্য পড়েছি। তাহলে যেখানে যদি প্রতিসাম্য না থাকবে সেখানেই তোমার এই পিজো ইলেকট্রিক পাইরো ইলেকট্রিক হতে পারে, আর প্রতিসাম্য থাকলে হতে পারে না। এই যে আমরা মানে থার্ড ইয়ারে ক্রিস্টাল স্ট্রাকচারে এগুলোও আছে যে 32টি ক্লাস প্রতিসাম্য শ্রেণী আছে। 32টি শ্রেণীর মধ্যে 11টি প্রতিসাম্য কেন্দ্র প্রদর্শন করে। হ্যাঁ, অন্য একটা ক্ষেত্রে প্রতিসাম্যের সমন্বয় থাকে যা কার্যকরভাবে এই ধরনের প্রতিসাম্য প্রদর্শন করে। তাহলে আমরা 32টির মধ্যে 12টা পাচ্ছি মোটামুটি প্রতিসাম্য প্রদর্শন করে, আর বাকি থাকে 20টি শ্রেণী যাদের অপ্রতিসাম্য বৈশিষ্ট্য বিদ্যমান। এই 20 শ্রেণীর সকল ক্লাস হলো পিজো ইলেকট্রিক। তাহলে বোঝা যাচ্ছে যে ক্লাস যেখানে প্রতিসাম্য না সেখানেই তোমার আমরা পিজো ইলেকট্রিক পেয়ে যাচ্ছি। যখন এই ধরনের অকেন্দ্র প্রতিসাম্যে নন সেন্ট্রোসিমেট্রিক ক্লাসকে যান্ত্রিক পীড়নের অধীনে আনা হয়, আয়নগুলো একে অন্যের থেকে অপ্রতিসাম্যিক ঢঙে স্থানচ্যুত হয় এবং ক্লাসগুলো তখন বৈদ্যুতিকভাবে পোলারাইজড হয়। একেই পিজো ইলেকট্রিক প্রভাব বলে। তাহলে এখানে পিজো ইলেকট্রিক প্রভাব সঙ্গে এখানে আসতে পারে যখন এই অপ্রতিসাম্য ধরনের ক্লাসকে যান্ত্রিক পীড়নের অধীনে আনা হয়, আয়নগুলো একে অন্যের থেকে অপ্রতিসাম্যিক ঢঙে স্থানচ্যুত হয় এবং ক্লাসগুলো তখন বৈদ্যুতিকভাবে পোলারাইজড হয়। একেই পিজো ইলেকট্রিক প্রভাব বলে। এর বিপরীত প্রভাব অর্থাৎ প্রযুক্ত ক্ষেত্র পীড়ন সৃষ্টি করে তাও পরিলক্ষিত হয়। এই দুটো প্রপার্টি কাজে লাগিয়েই কিন্তু আমরা এখানে বলা হচ্ছে, আমি এটা আলোচনা করছি, পিজো ইলেকট্রিক প্রভাব তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে এবং যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতে প্রায় ব্যবহৃত হয়। কোয়ার্টজ হলো সবচেয়ে পরিচিত পিজো ইলেকট্রিক পদার্থ এবং এটা ট্রান্সডিউসারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা পিজো ইলেকট্রিক ইফেক্ট কাজকে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতে ব্যবহৃত হয়। দেখো এখানে তোমার পিছনের দিকে তাকিয়ে দেখো যে বিপরীত প্রভাব, অর্থাৎ এখানে কি বলছে যে ক্লাসকে প্রতিসাম্যকে যখন বইতে পড়ে যে ক্লাসকে যান্ত্রিক পীড়নের অধীনে আনা হলে পরে তখন সে বৈদ্যুতিকভাবে প্রবাহিত হয়। একেই পিজো ইলেকট্রিক প্রভাব বলে। আর এর বিপরীত প্রভাব অর্থাৎ প্রযুক্ত ক্ষেত্রে পীড়ন সৃষ্টি করে তাও পরিলক্ষিত হয়। তার মানে দুটো, অর্থাৎ প্রেশার যান্ত্রিক পীড়ন সৃষ্টি করলে ইলেকট্রিসিটি তৈরি হয়, আবার ইলেকট্রিক সেটি দিয়ে তার উপর প্রয়োগ করলে পরে সেখান থেকে ভাইব্রেশন তৈরি হয়। এই দুটো মিলে তোমার পিজো ইলেকট্রিক ইফেক্ট কার্যকর বস্তুতে পরিণত হয়, যেটা ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার কোথায় ব্যবহৃত হয়? তোমরা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, দেখবা যে প্রচুর ব্যবহার আছে। আমরা যে মাইক্রোফোনটা ইউজ করছি এখানেও তোমার ট্রান্সডিউসার ব্যবহৃত হয়, কারণ ওই যে মোবাইলে আছে এই ট্রান্সডিউসার। তাহলে আমরা কী করছি, মোবাইলে তোমার আমি কথা বলছি যান্ত্রিক শক্তি সেটা ইলেকট্রিক এনার্জিতে রূপান্তরিত হয়ে আবার তোমার চলে যাচ্ছে, আবার যেটা ফিরে আসছে সেটা কিন্তু ইলেকট্রিক এনার্জি হিসেবে আসছে, সেইটা আবার এই ট্রান্সডিউসারের মাধ্যমে ওই যে বিপরীত প্রভাবের মাধ্যমে আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে আমরা শুনতে পাচ্ছি। কারণ কি আমরা আমাদের অডিবল রেঞ্জ আছে 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ। সুতরাং এইটা কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এই যে কোয়ার্টজ বলা হচ্ছে। অর্থাৎ এই পিজো ইলেকট্রিকের এই যে প্রভাবটা, এবং বহু ক্ষেত্রে এই ট্রান্সডিউসারের ব্যবহার আছে, তোমার যে আলট্রাসোনোগ্রাফি করতে গেলে সেখানে লাগে। সুতরাং এটা আলোচনাটা খুব কম হলে পরেও কিন্তু এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল এবং এটাতে খুবই ইন্টারেস্টিং ডিভাইস তৈরি করা যায়। এই সরাসরি এবং তার বিপরীত প্রভাবকে একটা পরিচিত সদৃশ্য প্রভাব যাকে বলা হয় ইলেকট্রোস্ট্রিকশন
থেকে পৃথক করতে হবে। তাহলে আমার আর একটা প্রপার্টি পেয়ে গেলাম, আর একটা বিষয় ইলেকট্রোস্টিকশন। ইলেকট্রোস্টিকশনে একটি তড়িৎ ক্ষেত্র ই প্রয়োগে পদার্থটা বিকৃত বা টান টান হয়। আবার ইলেকট্রোস্টিকশন হলো ই স্কোয়ারের সমানুপাতিক, সুতরাং এর কোনো বিপরীত প্রভাবের অস্তিত্ব নেই। খেয়াল করো, আমরা যে পিজো ইলেকট্রিকটা পড়েছি তার সরাসরি এবং বিপরীত প্রভাব রয়েছে, কিন্তু এই যে ইলেকট্রোস্টিকশন এর কোনো বিপরীত প্রভাব নেই। টান টান হয় কিন্তু উল্টো প্রভাব নেই। যে আবার ইলেকট্রোস্টিকশন হলো ই স্কোয়ার সমানুপাতিক, সুতরাং যেহেতু স্কোয়ার সমানুপাতিক সুতরাং এর কোনো বিপরীত প্রভাবের অস্তিত্ব নেই। 20 প্রকারের ক্লাসের মধ্যে 10টার মধ্যে একটি অদ্বিতীয় বা ইউনিক, আমরা ইউনিকনেস থিওরিম অনেক জায়গায় পড়ি, ইলেকট্রোডাইনামিক্সে আছে, স্থির তড়িৎে পোলার অক্ষ আছে, কোনো বিন্দু দল কার্যক্রমে একে ঘোরাতে পারে না, অর্থাৎ এটাকে পয়েন্ট অপারেশন, বিন্দু দল অপারেশন, পয়েন্ট অপারেশন একে ঘোরাতে পারে না, যা স্বতঃস্ফূর্ত বৈদ্যুতিক পোলারায়নের উপস্থিতির জন্য দায়ী। স্বতঃস্ফূর্ত বলতে বোঝাচ্ছে যে বহিস্থ তড়িৎক্ষেত্রের উপস্থিতি ছাড়াই পোলারায়ন। এই স্বতঃস্ফূর্ত বা এর ইংরেজিটা হচ্ছে স্পন্টেনিয়াস। এই ভাষাটা কিন্তু অনেক ক্ষেত্রেই আছে, ম্যাগনেটিজমের ক্ষেত্রে আছে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন। আবার আমরা পড়েছি অনেক আগেই এইচএসসি থেকে আছে তোমার যেটাকে বলা হচ্ছে যে রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, হ্যাঁ, বা স্পন্টেনিয়াস ফেনোমেনা। ক্লাসে ডেল্টা টি পরিমাণ তাপমাত্রার পরিবর্তন এর পোলারায়নে ডেল্টা পি পরিমাণ পরিবর্তন আনলে তজ্জন্য নিম্নরূপ একটা সম্পর্ক বিদ্যমান। ডেল্টা পি ইকুয়ালস টু ল্যামডা ডেল্টা টি। এখানে ল্যামডা হলো পাইরোইলেকট্রিক সহগ এবং এটা পরিমাপযোগ্য। এই প্রভাবকে পাইরোইলেকট্রিক প্রভাব বলে এবং ক্লাসকে উত্তাপন, হিটিং বা শীতলীকরণ দ্বারা এটা করা যায়। সরলতম পাইরোইলেকট্রিক ক্লাস হলো সম্ভবত ভুটসাইটে বা সরভুজীয় জিঙ্ক সালফাইড, অর্থাৎ হেক্সাগোনাল জিঙ্ক সালফাইড। ভুটসাইটেকে যখন উত্তপ্ত করা হয় এটা অসমসারক অ্যানআইসোট্রপিক তাপীয় সম্প্রসারণ প্রাপ্ত হয়, অর্থাৎ এটা তাপ দিলে পরে সর্বদিকে সমানভাবে প্রসারিত হয় না, এইটাকে বলা হচ্ছে অসমসারক বা অ্যানআইসোট্রপিক। ক্লাসের C/A অনুপাতের পরিবর্তন এই সত্যের কারণস্বরূপ যে ভুটসাইটে হলো পাইরোইলেকট্রিক এবং পিজোইলেকট্রিক। তাহলে ভুটসাইটে দুটো ধরো প্রপার্টি রয়েছে, পাইরোইলেকট্রিক, পিজোইলেকট্রিক। অপরদিকে যখন একটি অকেন্দ্র প্রতিসাম্যিক নন সেন্ট্রোসিমেট্রিক স্ফেলেরাইটকে ঘনক জিঙ্ক সালফাইড, তাহলে খেয়াল করো দুটোই কিন্তু জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড এটা ছিল সরভুজীয় বা হেক্সাগোনাল জিঙ্ক সালফাইড, আর এটা হচ্ছে কিউবিক জিঙ্ক সালফাইড। দুটোর জন্য দুটো আলাদা নাম এবং তার প্রপার্টিও আলাদা। উত্তাপিত করা হয় তখন 4 সমতুল্য দিক 1-1-1 সুষমভাবে প্রসারিত হয় এবং স্ফেলেরাইট ইংরেজি স্পেলেন SPICLERIT হলো পিজোইলেকট্রিক, তবে পাইরোইলেকট্রিক নয়। কতিপয় পাইরোইলেকট্রিক গ্লাসের স্বতঃস্ফূর্ত পোলারায়নকে বহিস্থ ক্ষেত্র দ্বারা উল্টিয়ে দেওয়া যায় এবং এর ফলস্বরূপ ডাইলেকট্রিক হিস্টেরেসিস বা ফাঁস তৈরি হয়, লুপ। আমরা হিস্টেরেসিস কথাটা তোমরা অনেক আগে পড়েছি, ওই ম্যাগনেটিজমে আছে। এই ধরনের ক্লাসকে ফেরোইলেকট্রিক ক্লাস বলে এবং এই প্রান্তিকতার পোলারিটি দিক উল্টানোর প্রপঞ্চ বা ফেনোমেনাকে ফেরোইলেকট্রিক প্রভাব বলে। উল্লেখযোগ্য যে পিজোইলেকট্রিক এবং পাইরোইলেকট্রিক উভয় একটি সহজাত বৈশিষ্ট্য ইনহারেন্ট, এর পুরোটাই ক্লাসের গরনজাত। অপরদিকে ফেরোতড়িৎ হলো ফেরোইলেকট্রিসিটি, পাইরোইলেকট্রিক ক্লাসে বহিস্থ তড়িৎ ক্ষেত্র দ্বারা সৃষ্ট একটা প্রভাব। তাহলে কী দাঁড়াচ্ছে? পিজোইলেকট্রিক এবং পাইরোইলেকট্রিক উভয় একটি সহজাত বৈশিষ্ট্য, ক্লাসের গরনজাত। অপরদিকে ফেরোইলেকট্রিক হলো পাইরোইলেকট্রিক ক্লাসে বহিস্থ তড়িৎ ক্ষেত্র দ্বারা সৃষ্ট একটা প্রভাব। এই একটি চিত্র দেওয়া আছে 101 তলে প্রক্ষেপিত ভুটসাইটে সরভুজীয় জিঙ্ক সালফাইড গঠন।
এরপরে আমরা যাচ্ছি সলিডারিটি ফিজিক্স 2 এর মধ্যে, কারণ আমাদের চ্যাপ্টার আছে 6, ক্লাস সংখ্যা 15, যার ফলে এটাকে মেলানো যায় না। সুতরাং আমরা এটা ভাগ ভাগ করে, এটা নির্দেশনা ছিল নিয়েছি যে একই স্লাইডের মধ্যে দুটো চ্যাপ্টার এসে গেছে, এরকম আরও আসবে হয়তো। সেমিকন্ডাক্টর, এটা তোমরা বুঝতেই পারো, সেমিকন্ডাক্টর নিয়ে তোমরা অনেকটাই জানো। তারপরেও এই ক্ষেত্রে আলোচনার স্বার্থে আমরা কিছু এখানে আলোচনা করছি। ভূমিকা, ইন্ট্রোডাকশন। সকল ধরনের পদার্থের মধ্যে অর্ধপরিবাহী শ্রেণীর পদার্থ সর্বাধিক আকর্ষণীয় প্রয়োজনীয় পদার্থ। যদিও 1920 খ্রিস্টাব্দ থেকে দীর্ঘকালব্যাপী অর্ধপরিবাহী নিয়ে গবেষণা চলছে, কিন্তু প্রকৃতপক্ষে বিংশ শতাব্দীর 40 দশকের শেষ প্রান্তে শকলে, বার্ডিন এবং ব্রাটাইন কর্তৃক ট্রানজিস্টর আবিষ্কারের পরেই আধুনিক প্রযুক্তিতে এর ব্যবহারের বিস্তীর্ণ ক্ষেত্র উন্মোচিত হয়। বুঝতেই পারছো, এই সেমিকন্ডাক্টর টেকনোলজি ছাড়া আমাদের জীবনীয় আসাল। আমি যে কথা বলছি, মোবাইল, এই যে বিষয়গুলো, এর মধ্যে সবই সেমিকন্ডাক্টর ডিভাইস আছে। এ প্রেক্ষিতে কঠিন অবস্থার পদার্থবিদ্যায় অত্যন্ত সক্রিয়ভাবে অর্ধপরিবাহী অধ্যয়ন করা হচ্ছে। এর ফলে এই ধরনের কঠিনের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন সম্ভব হয়েছে এবং একে ব্যবহার করে নতুনতর এবং অধিকতর দক্ষ কৌশলের নকশা করা সম্ভব হচ্ছে। এটা সেমিকন্ডাক্টর নিয়ে আমরা সেজন্য আলোচনা করব, এটা মৌলিক আলোচনা করার দরকার। সেমিকন্ডাক্টর তোমরা ইলেকট্রনিক্সে পড়েছো। আসলে ইলেকট্রনিক্স হচ্ছে মানে ডায়োড, ট্রানজিস্টর, এগুলো হচ্ছে একটা সলিড স্টেট ডিভাইস। সেইটা কাজে লাগে ইলেকট্রনিক্স ব্যবহারিক কাজে ইউজ করছে। হ্যাঁ, সুতরাং আমাদের ইলেকট্রনিক্স একটা বলা যায় যে তোমার যে ওটা টেকনোলজি, অর্থাৎ ব্যবহারিক কাজে। আর এই যে মূল মানে ফিজিক্স যেটা বা সায়েন্স যেটা, সেটা এখানে সলিড স্টেট ফিজিক্সে পড়া হচ্ছে। অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর, যে পদার্থের, যদিও ব্যান্ড তত্ত্বে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তবু এই চ্যাপ্টারের স্বার্থেই কিছু আলোচনা করা হচ্ছে। যে পদার্থের জন্য নিষিদ্ধ শক্তি এলাকার পুরুত্ব অপেক্ষাকৃত ছোট, নিয়ারলি 1 ইলেকট্রন ভোল্ট, তাকে বলা হয় অর্ধপরিবাহী। গ্রাফাইট, যা কার্বনের একটি কেলাসিত রূপ, তবে এর কেলাস প্রতিসাম্য হীরক থেকে ভিন্ন এবং এর ইজিএর বা এনার্জি গ্যাপের মান এত ছোট যে এটা একটা অর্ধপরিবাহী। সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যবহার্য অর্ধপরিবাহী পদার্থ হলো জার্মানিয়াম এবং সিলিকন। এই দুটো নাম তোমরা খুবই জানো। এবং 0K তাপমাত্রা এদের ইজিএর মান হলো যথাক্রমে 0.7 eV ও 1.08 eV। প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র থেকে এই মানের শক্তি স্বাভাবিকভাবে অর্জন করা যায় না। সুতরাং যোজন ব্যান্ড পূর্ণ থাকে, পরিবহন ব্যান্ড খালি থাকে এবং নিম্ন তাপমাত্রায় এই ধরনের পদার্থ অন্তরক হয়। তবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহিতা বৃদ্ধি পায়। এ কারণেই এ ধরনের পদার্থ সহজাত অর্ধপরিবাহী ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নামে পরিচিত। তোমরা একটা জানো যে গ্রাফাইট থেকে কিন্তু আর একটা মানে এই ইলেকট্রনিক্স বা বিষয়ে ব্যবহার করার জন্য একটা পদার্থ আবিষ্কার হয়েছে, সেটা গ্রাফিন। অনেক আগে সেই গ্রাফিন আবিষ্কারের জন্য হয়তো 8-10 বছর আগে এটা নোবেল পুরস্কারও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এটা আরও অনেক দ্রুত কাজ করবে ইলেকট্রনিক ডিভাইসে যদি ইউজ করা হয়। তো সুতরাং দেখা যাক সেটা কি আসে, সেটা দেখার বিষয় যে এটা আবার সেমিকন্ডাক্টরকে রিপ্লেস করতে পারে কিনা। অর্ধপরিবাহী পদার্থের বৈদ্যুতিক বৈশিষ্ট্য, এদের রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক, অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধির সাথে রোধকত্ব হ্রাস পায় এবং পরিবাহিতা দ্রুত বৃদ্ধি পায়। এটা তোমাদের জানা, তবুও বারবার বিভিন্ন পরীক্ষাটিকে আসে। হ্যাঁ, সুতরাং দেখা যায় তোমরা অনেকেই ভুল করো, কিন্তু এটা সেই জন্যে একটু উল্লেখ করা হলো। অন্য কথায় তাপমাত্রা বৃদ্ধিতে চার্জ বাহকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। অন্যদিকে পরিবাহী পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক, তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ কমে যায়, বাড়ে। অর্ধপরিবাহীতে সামান্য পরিমাণে ভেজাল মিশালে এর পরিবাহিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এবার তোমাদের এই সিলেবাস আছে নতুন একটা টপিকস, এখানে সাধারণ বইতে নাই, এটা নেট থেকে নেওয়া হয়েছে।
সরাসরি এবং পরোক্ষ ব্যান্ড ফাঁক অর্ধপরিবাহী, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী পদার্থবিদ্যায় ব্যান্ড ফাঁক দুই ধরনের হতে পারে, একটি সরাসরি ব্যান্ড ফাঁক অথবা একটি পরোক্ষ ব্যান্ড ফাঁক। পরিবহন ব্যান্ডে অল্পতম শক্তি স্টেট এবং যোজন ব্যান্ডে বৃহত্তম শক্তি স্টেট এর প্রতিটি স্থিরীকৃত একটি ক্লাস ভরবেগ কে ভেক্টর দ্বারা ব্রিলুইন অঞ্চলে বৈশিষ্ট্যায়িত। এই বোল্ড অক্ষরে লেখা আছে কে ভেক্টরগুলো ভিন্ন হলে পদার্থে পরোক্ষ ফাঁক থাকে। ব্যান্ড ফাঁককে সরাসরি বলা হয় যদি ক্লাসস্থিত ইলেকট্রনের এবং হোলের ভরবেগ পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড উভয় স্থানে সমান হয়। এই স্থলে একটা ইলেকট্রন সরাসরি ফোটন বিকিরণ করতে পারে। পরোক্ষ ফাঁকে ফোটন বিকিরিত হতে পারে না, কারণ একটি ইলেকট্রনকে অবশ্যই একটা অন্তর্বর্তী স্টেটের মধ্য দিয়ে গমন করে ক্লাসে ভরবেগ স্থানান্তর করতে হয়। সরাসরি ব্যান্ড ফাঁক পদার্থের উদাহরণ হলো অনিয়তাকার সিলিকন এবং 3,5 গ্রুপের কিছু পদার্থ যেমন ইন্ডিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড। পরোক্ষ ব্যান্ড ফাঁক পদার্থ হলো কেলাসিত সিলিকন এবং জার্মানিয়াম। 3,5 গ্রুপের কিছু পদার্থ সমভাবে পরোক্ষ ব্যান্ড ফাঁকে হয়ে থাকে, যেমন অ্যালুমিনিয়াম অ্যান্টিমোনাইড, এএলএসবি। তোমাদের এখানে একটা আমি ভাষায় লিখেছি অনিয়তাকার, এটা হচ্ছে অ্যামরফাস। এটা তোমার সলিড স্টেটে ক্রিস্টাল স্ট্রাকচারে এটা আলোচনা করা হয়। এখানে লেখা অনিয়তাকার, এখানে ক্লাসিত। ক্লাসিত হচ্ছে যে তার যে রেগুলার রিপিটেশন থাকে, অর্থাৎ তোমার বস্তুটার মানে ভিতরে অ্যাটমিক বিন্যাসগুলো নিয়মিত, রেগুলার রিপিটেশন অফ অ্যাটমস ইন স্পেস, সেটা হচ্ছে ক্লাসিত পদার্থ। আর অনিয়তাকার হলো এগুলোর রেগুলার রিপিটেশন না, অর্থাৎ এর গঠনশৈলীটা ক্লাসাকার না, অনিয়তাকার। এদের বৈশিষ্ট্য হচ্ছে যেমন ওই যে আমাদের মোম আছে, কাঁচ আছে, এগুলো দেখবা যে এদের কোনো শার্প মেল্টিং পয়েন্ট নাই। যেমন পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গলে, কিন্তু এই সব মোম কিংবা কাঁচ এগুলো হিট দিলে পরে আস্তে আস্তে একটু নরম হয়, তারপরে আস্তে আস্তে আরও নরম হয়, তারপরে গলে যায়। তা সেই জন্য এই ধরনের পদার্থ হচ্ছে অনিয়তাকার বা অ্যামরফাস। আর যেগুলো ক্লাসিত সেগুলো একটা শার্প মেল্টিং পয়েন্ট থাকে, অর্থাৎ হিট দিচ্ছে হঠাৎ করে একটা টেম্পারেচার ইনক্রিজ করলে প্রায় নির্দিষ্ট টেম্পারেচার মেল্টিং পয়েন্ট থাকে, সেটা তোমার কি হয়ে যায় যে গলতে শুরু করে বা এটা তরল হয়ে যায়। এখন এই যে পরোক্ষ ব্যান্ড ফাঁক এবং দুটো ছবি দেওয়া আছে, এটাও নেট থেকে নেওয়া। পরোক্ষ ব্যান্ড ফাঁক অর্ধপরিবাহী শক্তি বনাম ক্লাস ভরবেগ লেখ প্রদর্শন করছে যে ইলেকট্রন যোজন ব্যান্ডের সর্বোচ্চ শক্তি লাল থেকে পরিবহন ব্যান্ডের সর্বনিম্ন শক্তি অবস্থায় সবুজ ভরবেগের পরিবর্তন ছাড়া স্থানান্তরিত হতে পারে না। এখানে প্রায় সম্পূর্ণ শক্তি ফোটন থেকে এসেছে উলম্ব তীরচিহ্ন এবং সমস্ত ভরবেগ ফোনন থেকে এসেছে অনুভূমিক তীরচিহ্ন। ফোনন অ্যাসিস্টেড ট্রানজিশন, ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। আর ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, এখানে এনার্জি, এটা মোমেন্টাম। আর এখানে কি আছে সরাসরি ব্যান্ড ফাঁক অর্ধপরিবাহী শক্তি বনাম ক্লাস ভরবেগ লেখ প্রদর্শন করছে যে ক্লাস ভরবেগের পরিবর্তন ছাড়াই ইলেকট্রন যোজন ব্যান্ডের সর্বোচ্চ লাল থেকে পরিবহন ব্যান্ডের সর্বনিম্ন শক্তি অবস্থায় সবুজ স্থানান্তরিত হতে পারে। এই স্থানান্তর দেখাচ্ছে যে ফোটন একটা ইলেকট্রনকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে উত্তেজিত করে। এরপরে যে আলোচনাটা আমরা সাধারণত ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলি, যেটাকে শুধু সিলিকন, শুধু জার্মানিয়াম থাকে, একেবারে সহজাত, মানে তার মধ্যে অন্য কোনো ভেজাল নাই। কিন্তু বহির্জাত অর্ধপরিবাহী হচ্ছে সেখানে কিছু ভেজাল প্রয়োগ করা হয়, মানে অপদ্রব্য, জাস্ট অন্য ধরনের কিছু পদার্থ বা এলিমেন্ট যোগ করা হয়। কারণ কি আসলে বলা হচ্ছে যে এই সেমিকন্ডাক্টর, যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা সহজাত অর্ধপরিবাহী, এটা কিন্তু তড়িৎ প্রবণে তেমন কোনো কাজ করে না। যদি এখানে কিছু ভেজাল মিশানো হয় তাহলে এর পরিবাহিকতা অনেকাংশে বৃদ্ধি পায়, এবং সেইটা কাজে লাগাই কিন্তু আমরা ওই যে ট্রানজিস্টর কিংবা ডায়োড এগুলো তৈরি করতে পারি।
অধিকাংশ পরিবাহিতার কারণ হলো বহিরাগত ভেজাল পরমাণুর উপস্থিতি। এটা বলা আছে। অবমিশ্র জার্মানিয়াম পরমাণুতে যদি সামান্য পরিমাণ 5টি যোজন ইলেকট্রন সম্বলিত ভেজাল যোগ করা হয় তবে 1 নম্বর চিত্রের অনুরূপ পরিস্থিতি সৃষ্টি হয়। দেখো এখানে একটা আছে, একটা জার্মানিয়াম ক্লাস আছে, এটা 4 যোজি 4 যোজি। এখানে যদি তুমি একটা আর্সেনিক 5 যোজি কিছু দিয়ে দেওয়া হয় তাহলে কি দাঁড়াচ্ছে যে সে এইটা মানে 5 যোজি, এখানে তোমার সে কি করছে অ্যান্টিমনি দেওয়া আছে, এখানে অ্যান্টিমনি আসবি, এখানে তার অতিরিক্ত একটা যে ইলেকট্রন 4টে জার্মানিয়ামের সাথে 4টে ইলেকট্রন বিনিময় করে কোভ্যালেন্ট ব্যান্ড তৈরি করেছে, কিন্তু একটা ইলেকট্রনের কোনো জায়গা পাচ্ছে না, সে কী করবে ফাঁকা জায়গা এখানে রয়ে গেছে। এইটাকে বলা হচ্ছে দেখো ফ্রি বা মুক্ত ইলেকট্রন। জার্মানিয়ামে একটি পরমাণু একটি পঞ্চযোজী ভেজাল পরমাণু দ্বারা প্রতিস্থাপিত ক্লাস ল্যাটিস। ভেজাল পরমাণুগুলো জার্মানিয়াম ক্লাস ল্যাটিসের কিছু সংখ্যক পরমাণুকে প্রতিস্থাপন করবে। 5টা যোজন ইলেকট্রনের মধ্যে 4টে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট ব্যান্ড দখল করবে এবং পঞ্চমটি নামমাত্রভাবে আবদ্ধ আনবাউন্ড থাকে। এই আনবাউন্ড মানে না মোটামুটি ফ্রি প্রায়, এবং পরিবাহক হিসেবে প্রাপ্তিসাধ্য থাকে, পাওয়া যায় আর কি। এই পঞ্চম ইলেকট্রনটিকে পরমাণু থেকে বিচ্ছিন্ন করতে জার্মানিয়ামের জন্য 0.01 ইলেকট্রন ভোল্ট অথবা সিলিকনের জন্য 0.05 ইলেকট্রন ভোল্ট মাত্র শক্তি দরকার হয়। উপযুক্ত পঞ্চযোজী ভেজাল সমূহ হলো অ্যান্টিমনি, এখানে দেখো অ্যান্টিমনি দেওয়া আছে, ফসফরাস এবং আর্সেনিক। এই ধরনের ভেজালগুলো অতিরিক্ত ঋণাত্মক চার্জ বাহক ইলেকট্রন দান করে এবং এগুলোকে দাতা অথবা এন প্রকৃতির ভেজাল বা অপদ্রব্য বলে। তাহলে আমরা দাতা পেয়ে গেলাম। যখন অর্ধপ্রবাহিতের দাতা বা ডোনার ভেজাল যোগ করা হয়, ভেজাল পরমাণু সমূহের পঞ্চম মুক্ত ইলেকট্রনগুলো যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে অবস্থান গ্রহণ করে। এই যে দেখা যাচ্ছে ডোনার লেভেল, কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। ইসি কন্ডাকশন ব্যান্ডের এনার্জি, ইভি ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি, ডোনার লেভেল, ইডি ডোনার লেভেলের যে ইডিতে বলে ডোনার লেভেলের থেকে এই যে এনার্জি। এই স্তরগুলো পরিবহন ব্যান্ডের নিচে অল্প দূরত্বে, পরিবহন ব্যান্ডের নিচে অল্প দূরত্বে ইডি জার্মানিয়ামের জন্য 0.01 ইভি এবং সিলিকনের জন্য 0.05 ইভি এই যে অবস্থান করে এবং এদেরকে বলা হয় দাতা স্তর, ডোনার লেভেল। ডোনার লেভেল পরমশূন্য তাপমাত্রায় এই সকল স্তর অধিকৃত থাকে, কিন্তু পরিমিত নিম্ন তাপমাত্রায় এদের মধ্যে অধিকাংশ ইলেকট্রন উত্তেজিত হয়ে পরিবহন ব্যান্ডে যায়। এই যে উত্তেজিত হয়ে পরিবহন ব্যান্ডে চলে গেছে। চিত্র 2খ, কারণ ইডি অল্প, অর্থাৎ এই যে ডিফারেন্সটা, এনার্জি ডিফারেন্সটা খুবই কম। অবশিষ্ট ধনাত্মক চার্জ বা হোল নিশ্চল আর্সেনিক পরমাণুতে স্থানীকৃত হয় এবং তড়িৎ পরিবহন অংশগ্রহণ করে না। তাহলে কি দাঁড়াচ্ছে যে এইখানে অবশিষ্ট ধনাত্মক চার্জ, এই যে ধনাত্মক চলে যাবে, যে ধনাত্মক চার্জ হলো এগুলো নিশ্চল হয়ে যায়, এখানে চলাচল করতে পারে না এবং তড়িৎ পরিবহন অংশগ্রহণ করে না। এরপরে আমরা যাচ্ছি, ওইটা গেল এন টাইপ এবং এখানে পি টাইপ আর কি। যদি একটি সহজাত অর্ধপরিবাহীতে ত্রিযোজী ভেজাল বোরন, গ্যালিয়াম বা ইন্ডিয়াম, এখানে ইন্ডিয়াম দেওয়া হয়েছে, যোগ করা হয়, সেক্ষেত্রে কেবল 3টে সমযোজী বন্ধন পূর্ণ করা সম্ভব এবং চতুর্থ বন্ধনে যে শূন্যতা সৃষ্টি হয় তা একটি হোল সৃষ্টি করে। এই যে হোল সৃষ্টি হয়ে গেছে, কারণ 3টে হাট পূর্ণ হচ্ছে কিন্তু এটা খালি থেকে যাচ্ছে, হোল হয়ে যাচ্ছে। জার্মানিয়ামের একটি পরমাণু একটি ত্রিযোজী ভেজাল পরমাণু দ্বারা প্রতিস্থাপিত ক্লাস ল্যাটিস। এই অবস্থা 3 নম্বর চিত্রে দেখানো হয়েছে। এই ধরনের ভেজাল প্রাপ্তিসাধ্য ধনাত্মক বাহক তৈরি করে, কারণ তারা হোল সৃষ্টি করে যা ইলেকট্রন গ্রহণ করতে পারে। ফলস্বরূপ এই ধরনের ভেজাল গ্রহিতা বা পি প্রকৃতির ভেজাল নামে পরিচিত। আর এই রকম ভেজালযুক্ত অর্ধপরিবাহীকে পি প্রকৃতির অর্ধপরিবাহী বলে। যখন একটি সহজাত অর্ধপরিবাহীতে গ্রহিতা বা পি প্রকৃতির ভেজাল যোগ করা হয়, এরা যোজন ব্যান্ডের ঠিক উপরে ইএ, এখানে আগে ছিল ইডি কিন্তু এখানে ইএতে বোঝা যাচ্ছে অ্যাকসেপ্টর লেভেল, 0.011 ইলেকট্রন ভোল্ট দূরত্বে একটি অনুমোদনযোগ্য বিচ্ছিন্ন শক্তি স্তর তৈরি হয়। চিত্র 4ক সামনের ছবিতে দেখা যাবে। পরমশূন্য তাপমাত্রায় এই সকল স্তর
খালি হতে থাকে, কিন্তু এর থেকে খালি থাকে, কিন্তু এর থেকে উচ্চ যে কোনো তাপমাত্রায় নিকটবর্তী পরমাণু সমূহতে আগত ইলেকট্রনগুলো এই শূন্যতা পূরণ করতে পারে এবং এভাবে যোজন ব্যান্ডে হোল তৈরি হয়। তারা ত্রিযোজী পরমাণুর সাথে বন্ধন প্রতিষ্ঠা করে জার্মানিয়াম ল্যাটিসের মধ্যে তাদের চলন সামর্থ্য হারিয়ে ফেলে এবং ফলস্বরূপ তড়িৎ পূর্ণ অংশ করে। দেখো এই যে কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, এই যে ভ্যালেন্স ব্যান্ডের বলা আছে উপরে ইয়ে আছে, এখানে এই যে অ্যাকসেপ্টর লেভেল থেকে এত উপরে অ্যাকসেপ্টর লেভেল, ভ্যালেন্স ব্যান্ড থেকে একটু উপরে সামান্য উপরে অ্যাকসেপ্টর লেভেল, সেখান থেকে এই যে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। এখন এই যে ইলেকট্রন গ্রহণ করে এখানে তোমার দেখা যাচ্ছে যে এই যে এখানে খালি হয়ে গেছে, এখানে খালি হয়ে গেছে, এই যে খালি হয়ে গেছে, এগুলো আছে যে তাহলে তোমার এগুলো থেকে যাচ্ছে এবং পরিবহন অংশগ্রহণ করে না। আমরা দেখি আবার একটু পরে কি লেখা আছে, যে এই ধরনের ভেজাল প্রাপ্তির সাথে ধনাত্মক বাহু তৈরি করে, কারণ তারা হোল সৃষ্টি করে যা ইলেকট্রন গ্রহণ করতে পারে। ফলস্বরূপ এই ধরনের ভেজাল গ্রহিতা যখন একটি সহজাত অর্ধপরিবাহীতে গ্রহিতা বা পি প্রকৃতির ভেজাল যোগ করা হয়, এরা যোজন ব্যান্ডের ঠিক উপরে দূরত্বে একটি অনুমোদনযোগ শক্তিস্তর তৈরি হয়। এই যে দেখেছে ফাঁকা পরমাণু শূন্য তাপমাত্রা এই সকল স্তর খালি হতে থাকে, কিন্তু এতে উচ্চ যে কোনো তাপমাত্রা, এই যে দেখো এখানে অ্যাকসেপ্টর লেভেল তৈরি হয়ে গেছে। পি প্রকৃতির অর্ধপরিবাহীতে আদান বাহকের উত্তেজনা, তারা ত্রিযোজী পরমাণুর সাথে বন্ধন সৃষ্টি করে জার্মানিয়াম ল্যাটিসের মধ্যে তাদের চলন সামর্থ্য হারিয়ে ফেলে, কারণ যদি বন্ধনের সাথে আটকে গেল তাহলে তা চলতে পারে না এবং ফলস্বরূপ তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। এরপরে আমরা একটা যে শেষে এই লেকচার শেষে একটা বলবো একটা বিষয়, যে কনসেপ্ট অফ এ হোল, হোলের ধারণা। কারণ আমরা এখানে ইতিমধ্যে ইলেকট্রনিক্সে অনেক আগে থেকে হোল পড়েছি, তো হোলের ধারণা কিন্তু আসলে সলিড স্টেট ফিজিক্সে এই সেকশনটা ছিল তোমার ওই ব্যান্ড থিওরি অফ সলিডে। তো যেহেতু এই যে সেমিকন্ডাক্টরের সাথে ব্যান্ডের একটা সম্পর্ক রয়ে গেছে, সেজন্য এখানে আলোচনা এবং সম্ভবত সিলেবাসে ওইটা উল্লেখ করা আছে। সুতরাং এখানে হোলের একটা ধারণা ব্যক্ত করা হচ্ছে সলিড স্টেটের দৃষ্টিকোণ থেকে। সহজাত অর্ধপরিবাহীতে 0K থেকে অধিক তাপমাত্রায় কিছু সংখ্যক ইলেকট্রন তাপীয় উত্তেজনার প্রভাবে উপরে পূর্ণ যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যায়। এরূপে স্বাভাবিকভাবে পূর্ণ ব্যান্ডের কতিপয় স্টেট খালি হয়ে যায়। এই স্টেটগুলো আবশ্যকীয়ভাবে পূর্ণ ব্যান্ডের শীর্ষে নিকটে অবস্থান করে। এ অবস্থায় আমরা ইতিমধ্যে এই জিনিসগুলো কিন্তু দেখে আসছি, ডোনার লেভেল, এক্সেপ্টর লেভেল ইত্যাদি। এই অবস্থায় আমরা একমাত্রিক ল্যাটিসের পূর্ণ ব্যান্ডে একটা হোল বিবেচনা করি এবং একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগের প্রেক্ষিতে ব্যান্ডটির সার্বিক আচরণের উপর এর প্রভাব বিবেচনা করি। একটি ইলেকট্রনের চার্জকে -e এবং ইলেকট্রন সমূহের বেগগুলোকে VI দ্বারা নির্দেশ করি। বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে একটি পূর্ণ ব্যান্ডের ইলেকট্রন সমূহের সাথে সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহকে আমরা নিম্নরূপে প্রকাশ করতে পারি। I - e summation of VI - e Vj plus summation of I is not equal to 0, Vi equal to 0। এবার যে ইলেকট্রনটি নির্দিষ্ট হলে আমরা পাই প্রবাহ মাত্রা I prime equals to -e summation of I is not equal to 0, I equal to E Vj। এখানে যেহেতু পূর্ণ ব্যান্ডের উপর যোগফল 0, সেজন্য এটা পজিটিভ হয়ে গেছে। একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্র E প্রয়োগ করলে I প্রাইমের পরিবর্তনের হার dI'/dt equals to E dVj/dt equals to -e² E/mj স্টার। যেহেতু হোল সমূহ প্রায় পূর্ণ ব্যান্ডের উপরের অংশে অবস্থান করতে চায়, তাই mj ঋণাত্মক হয় এবং 3 নম্বর সমীকরণের ডান পক্ষ ধনাত্মক হয়। অন্য কথায়, একটি ব্যান্ডে যখন একটি ইলেকট্রন নির্দিষ্ট হয় বা ডিসঅ্যাপিয়ার, তখন তা m স্টার কার্যকর ভর বিশিষ্ট ধনাত্মক হোলের ন্যায় আচরণ করে। তাহলে যখন নির্দিষ্ট হয় তা m স্টার মডুলাস অফ কার্যকর ভর বিশিষ্ট ধনাত্মক হোলের ন্যায় আচরণ করে। তাহলে আমরা এই হোলের যে ধারণাটা এখান থেকে পেয়ে যাচ্ছি,
হলের এই ধারণা পরিবাহিত এবং হল ক্রিয়াতত্ত্বে প্রভূত গুরুত্ব রয়েছে। এই ক্লাসে তোমাদের মোটামুটি এখানে সমাপ্তি। আমরা এখানে কিছু রেফারেন্স বইয়ের উল্লেখ করব। তোমরা বাংলা বইয়ের সাথে যারা একটু ভালো পড়তে চাও, জানতে চাও, ইংরাজি বইগুলো পড়ে জোগাড় করে পড়ার চেষ্টা করবা, তাহলে বিষয় সম্পর্কে ধারণা ভালো হবে। A.J. Decker, Solid State Physics, Macmillan India Limited, M.A. Wahab, Solid State Physics, second edition, Now Rosha Publishing House, New Delhi, Jacob Millman, Christos C. Elkias and Satyabrat Jit, Millman's Electronic Devices and Circuits, Tata M.C. Grahil Publishing Company Limited। আসলে এই বইটা আমেরিকানি সত্যব্রত জিত, এর আগে আমরা যেটা ছিল না, কিন্তু এগুলো ইন্ডিয়ান হয়তো কোনো ব্যবস্থায় প্রিন্ট করছে, সেজন্য এটা। এবং এই যে মিলম্যান অ্যান্ড হ্যালকিয়াসের, এইটা পুরো নাম মিলম্যান অ্যান্ড হ্যালকিয়াস, এই ইলেকট্রনিক্স বইটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা পড়েছি। সুতরাং এটা এখানে ইউজফুল হয়েছে, কারণ কি এখানে সেমিকন্ডাক্টর আছে, এবং আমি বলেছি যে সেমিকন্ডাক্টরের সাথে ইলেকট্রনিক্সের সাথে সেমিকন্ডাক্টর যোগ সাজর আছে, অতএব এখানে ইলেকট্রনিক্সের বইয়ের সহযোগিতা নেওয়া হয়েছে। প্রফেসর M.S.M. মকসেদ আলী, সলিড স্টেট ফিজিক্স 2, প্রফেসর ডক্টর সাইদুজ্জামান, সলিড স্টেট ফিজিক্স বাংলা বই। আরও কিছু বাংলা বই আছে পুরনো আমলের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচারদের লেখা দুটো বই, আমি আসলে সময়ের অভাবে লিখতে পারিনি। তো এইগুলো তোমাদের এই পর্যন্তই, আজকে ক্লাসের সমাপ্তি। সবাইকে ধন্যবাদ।